প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, স্মরণ, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি লালমাটি আর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আর্কিটেক্ট আব্দুল্লাহ মোতালেব ও চিত্রশিল্পী ওয়াকিলুর রহমানের আর্কিটেকচার ও আর্ট এক্সিবিশন প্লাস মাইনাস। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 29 জুন পর্যন্ত। এবার স্মরণ। আজ 5 জুন প্রখ্যাত ব্যান্ড সঙ্গীত শিল্পী মোহাম্মদ মাহবুবুল হক খানের মৃত্যু দিবস, যিনি গুরু আজম খান নামে সর্বাধিক পরিচিত ছিলেন। তাকে বাংলাদেশের পপ, রক ও ব্যান্ড সঙ্গীতের অগ্রপথিক হিসেবে গণ্য করা হয়। আজম খান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, সঙ্গীত শিল্পী, অভিনেতা ও ক্রিকেটার। তার বিখ্যাত গানগুলির মধ্যে রয়েছে বাংলাদেশ, ওরে সালেকা ওরে মালেকা, আলাল ও দুলাল, অনামিকা, অভিমানী, আশি আশি বলে উল্লেখযোগ্য। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর 21 পদক ও স্বাধীনতা পদকে ভূষিত করেন। আমরা গুণী সঙ্গীত শিল্পী আজম খানকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8টা 20 মিনিটে থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। আমার বাড়ির আশপাশ দিয়ে তুই কেন ঘুরঘুর করছ আমি কি বুঝি না? হ্যাঁ, বাড়ির এইখানে সেইখানে পথে ঘাটে জবার সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর তুই করস, আমি কি কিছু দেখি না? সব বুঝি। কাকা এই কথা আপনি আগে কইবেন না। নাম কি? নাম দিয়া কাম কি? বিয়া হইছে? কে আমি বিয়া না করলে তুই আমার বিয়া করবি? ও মোর জাল্লা, যা গুড গুড। রাত 9টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কার সেরা পরিবার। দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন আজ দুপুরে। এবার একটি বিরতি নিচ্ছি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আজ 5 জুন বাংলাদেশের রক সঙ্গীতের প্রতিক্রিয়া এবং স্বাধীনতা পরবর্তী সময়ের বিপ্লবী কণ্ঠস্বর আজম খানের 14তম মৃত্যুবার্ষিকী। তাকে নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন উচ্চারণ ব্যান্ডের ভোকালিস্ট ও লিড গিটারিস্ট দুলাল জোহা। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে এরকম একটি বিশেষ দিন আপনাকে পেয়েছে এবং আপনার কাছ থেকে আসলে অনেক কিছু জানবার আছে আমাদের। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অশেষ কৃতজ্ঞতা। যেমনটি বলছিলাম যে 2011 সালের আজকের এই দিনে আমরা আমাদের পপ সম্রাট আজম খানকে হারাই আমাদের মধ্য থেকে, যদিও তিনি তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে আমাদের কাছে বেঁচে আছেন। আপনি তাকে অনেকটা সময় দেখেছেন। উচ্চারণ ব্যান্ডের সাথে আপনার সম্পৃক্ততা আসলে কিভাবে, আজম খানকে আসলে কিভাবে দেখেছেন আপনি, সেই বিষয়গুলোই জানবো। আমাদের গুরু আজম খান থাকতেন কমলাপুর জসিমউদ্দিন রোড। তো জসিমউদ্দিন রোড থেকে বের হইলেই কিন্তু যে সামনে একটা মাঠালা বিল্ডিং আর কি, ওখানেই আমার জন্ম, 3 তলায়। তো ছোটবেলার থেকে আজম ভাইকে তো এইভাবে চিনতাম না, তো কমলাপুরে যাওয়া আসা করতো। তো আজম ভাইয়ের যখন এইভাবে বলি, আমি 25 রাতকে নিয়ে আসতেছি। 25 মার্চ রাতে হঠাৎ একটু হইচই শব্দ শুনে, আমরা তো আর্লি ঘুমায় যাই, বয়স কম তখন। তো হঠাৎ হইচই শুনে দেখলাম কমলাপুর ওই জসিমউদ্দিন রোড থেকে 10-12 জন বের হয়ে আসলো। তাতে লিড করতেছে আজম ভাই। আচ্ছা। পরবর্তীতে যে আজম ভাইকে চিনতাম আর কি, লম্বা মতন, স্লিম ফিগারের, অনেকটা সাহেবের মতন ছিলেন দেখতে।
আর ওনার ফ্রেন্ডরা অনেক সবাই ইয়াং। তো ওনারা বেরোয় আসলেন, এসে ওখানে একটা কমলাপুর বিআরটিসি বাস ডিপো ছিল, ওখান থেকে কোস্টারগুলি বের করে এনে সব ব্যারিকেড দেওয়া শুরু করলো। তো ব্যারিকেড দিয়ে ওনারা ওখানে বন্ধ টন্ধ করেছে। তখন আমার একটা হলো যে সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন। ওই বয়সে তো আর অতটা আন্দাজ করতে পারি না। আমার দেখা আজম ভাই মানে মুক্তিযুদ্ধ যে পরবর্তীতে আমরা বলবো যে মুক্তিযোদ্ধা ছিলেন, ওইটা কিন্তু ওনার শুরু। জি, ওখান থেকে প্রমাণ হয় যে উনি কিভাবে শুরু করলেন। ওনারা ব্যারিকেড দিলেন, তারও আগে হয়তো ওনারা সংগ্রামের সাথে ছিল। মুক্তিযুদ্ধে উনি আসলে কিভাবে নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়টা শুরুটা আসলে 25শে মার্চ রাত। 25শে মার্চে ঠিক রাতে 11:30 আমি দেখলাম। যাই হোক, পরে তো ঘুমাতে চলে গেলাম। নেক্সট ডেতে তো যা যা হয়েছে আমরা সবাই জানি, কারফিউ, বিভিন্ন জিনিস। তো আমি পরবর্তীতে চলে যাই একবার স্ট্রেট ওয়েতে, যখন হঠাৎ একদিন টিভিতে দেখলাম আজম ভাই গান গাইতেছেন। আচ্ছা, ওরে সালেকা ওরে মালেকা। আমি সে আরে এ তো আমাদের আজম ভাই, কমলাপুরের। মানে এটা স্বাধীনতা পরবর্তী সময়, পরবর্তী 72। তো আজম ভাইকে গান দেখে তো খুবই ইন্টারেস্ট ফিল করলাম। এবং আমরা কমলাপুর দিয়ে, আমরা কলোনির ছেলে তো, আমরা সবসময় একসাথে চলতাম 10-12 জন। আচ্ছা, তো দেখা যায় কলোনির ভিতর দিকে বের হয়ে আজম ভাইয়ের জসীমউদ্দিন রোড দিয়ে, সেই জসীমউদ্দিনের বাগান ঘুরে আজম ভাইদের বাসা। আজম ভাইদের অনেক গাছ ছিল, পেয়ারা গাছ, আম গাছ। তো সব জায়গায় একটা ইনডাইরেক্টলি আমাদের চোখ থাকতো যে কোথায় কি ব্যাপারগুলি বুঝতে পারতেছি। তো যাই হোক, যখন আজম ভাইকে শুনলাম যে উনি গানে আসছে, তখন তো আমি স্ট্রেট ওয়েতে আজম ভাইয়ের বাসায় যাই। আজম ভাইকে আমি দেখলাম যেন একেবারে সেই কপি অফ দ্য জর্জ হ্যারিসন, এত লম্বা লম্বা চুল, হ্যাঁ, সালেকা মালেকা, হ্যাঁ স্টাইলটা, এটা দেখে তো মানে সাথে সাথে কমলাপুরে যাওয়া শুরু করলাম। দেখলাম ওখানে প্র্যাকটিস হয়। এখন আমরা তো ভিতরে যাইতে পারি না, ছোট জানলা দিয়ে কোনো রকমের উকি মেরে দেখতেছি। আজম ভাইয়ের ভক্ত হয়ে গেলাম। এখন যে কোনো অনুষ্ঠানেই যাইতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তখন অনুষ্ঠানগুলি হয়তো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অথবা ওয়াবদা মিলনায়তন, বিভিন্ন জায়গায় আর কি। তো এই খবরগুলি থাকতো, আমরা দল ছিল আর কি, এই গানে যাব, গানে দেখতে, শো দেখতে যাব, এবং আমরা অনেক এনজয় করতাম। তো আমি একটু বলি আর কি, 72-এ আজম ভাইরা যখন ব্যান্ডটা করলেন, মানে উচ্চারণ ব্যান্ডটা যখন তৈরি হলো, ওইটা লাইন আপটা ছিল আমি জানি যেটা, সেটা হলো ইদু ভাই ড্রামে ছিলেন, আচ্ছা, ড্রাম বাজাতেন। ওনারই আপন ভাই ইশতিয়াক ভাই লিড গিটারে ছিলেন। এখানে আমার বলতে হবে নীলু ভাইয়ের কথা, যিনি গানের মূল উৎসকাল, মানে গানগুলি লিরিক্সগুলি লিখতেন, আজম ভাই সুর করতেন, সবাই মিলেই কাজ করতো। হ্যাঁ, তারপরে ছিলেন হাবলু ভাই, কঙ্গো বাজাতেন। আচ্ছা, তারপরে ল্যারি ভাই নামে একজন ছিলেন, বেস গিটার বাজাতেন, আর বাবু ভাই। এই যে ওনাদের ব্যান্ডটা, ওই শোগুলি যখন দেখতাম তখন আমরা আশ্চর্য হতাম, বাংলা গান এত সুন্দর হতে পারে, মানে আনবিলিভেবল। সাউন্ডও খুবই, মানে এত ব্যালেন্স সাউন্ড, আর এত সুন্দর। মানে উনি একটা গান করতেন, আমার মনে আছে, মানে অনেক রিদমিক গান গাওয়ার পরে যখন হারিয়ে গেছে গানটা করতো, তখন পুরো অডিটোরিয়াম চুপ হয়ে যেত, পুরো আবহাওয়াটাই পরিবর্তন, আবহাওয়া চেঞ্জ করে ফেলতো। উনি জানতেন কিভাবে আবহাওয়া চেঞ্জ করতে হয়, কিভাবে ক্রেজ আনতে হয়, কিভাবে করতে হয়। এই যে ওঠানো নামানোর ব্যাপার, পাবলিককে যে উনি কিভাবে কন্ট্রোল করতেন, কি বলবো, অডিয়েন্সের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারতেন। আমি তো জানতে চাইবো বিশেষ করে যে আপনার সাথে আপনি যখন উচ্চারণে মানে সদস্য হলেন, সেই ঘটনাটা আসলে কিভাবে ঘটলো? এটা হলো ফেজ 2। 75-এর দিকে, মানে তার আগে আজম ভাই যারা মিউজিশিয়ান ছিলেন, ইশতিয়াক ভাই, ইদু ভাই, ওনারা আমেরিকাতে পড়তে চলে যান। তো স্বাভাবিকভাবে ব্যান্ডটা ভেঙে যায়। তো ব্যান্ড যখন ভেঙে যায়, তখন তো আজম ভাইয়ের আসলে যেহেতু ব্যান্ড নেই, তো দেখা যেত যে আজম ভাই হয়তো বাসায় অ্যাকোস্টিক গিটার নিয়ে একটা গান টান করতেছেন, কেউ নাই আর কি খুব একটা। আমি 75-এর দিকে কমলাপুরে একটা চিটাং হোটেল ছিল, খুব রিনাউন, ওখানে আজম ভাইয়ের আড্ডা মারতেন। ওখানে আবার একটা স্ল্যাব ছিল পাকা, ওখানে বসে ওনারা সবাই গান করতেন। তো দেখতাম যে, আমি তখন চলে গেছি, আমার বাবা রিটায়ার করছে, আমরা বক্সিবাজার চলে গেছি। তো বক্সিবাজার থেকে প্রতিদিন আসতাম, গিটারটা একটা থাকতে কাঁধে আসতাম, ওই স্ল্যাবে বসতাম, ওই জায়গাটা দখল আমি করলাম, আর আমরা চিৎকার করে আজম ভাইয়ের আসি আসি, রেল লাইনে বস্তিতে, এগুলি গান করি। আর আজম ভাই পাশ দিয়ে যায় আর দেখে, বলে কিরে পাগল তুই গান করস? তো একদিন উনি আমাকে বলতেছে, এই তুই এক কাজ কর, নয়ন নামে একটা ছেলে আছে, নয়ন হক মুন্সি, তুমি শুনেছ নাকি জানি না, হি ওয়াজ এ ভেরি রেনাউন্ড গিটার ইন দ্যাট টাইম। ওর মতন গিটারিস্ট আমরা পাইনি। বাচ্চুও বলছে অনেক সময় নয়নের কথা, অনেকেই বলছে। নয়ন কানাডায় কার অ্যাক্সিডেন্টে মারা যায় আর কি, এবং এইটা নিয়ে আজম ভাইয়ের গানও আছে
আমি গানটা হয়তো চেষ্টা করবো একটুখানি। হ্যাঁ। তা আমাকে বললো যে তুই নয়নের বাসায় যা, নয়নকে বল আমার কথা, আমি আসতে বলছি। সো আমি নয়নের বাসায় যাই। নয়নরা আবার অনেক ভাই বোন, 10-11 জন ভাই বোন, এবং 10-11 জনেরই ওই বিড়াল আর কুকুর ছিল বাসায়, অনেক বড় বাসা। তো আমি যে নক করলাম, ওর ছোট বড় বোন বের হলো, বললো, আমি বললাম নয়ন আছে? বললো তো আছে, গিটারের সাউন্ড পাওয়া যেতেছে। দেখি ওদের টালি বাসা আর কি, ওই যে বাংলো টাইপের বাসা থাকে না, টালির ছাদের উপর থেকে নয়নকে দেখা গেলো গিটার সহ। তা আমার দেখে আমার কাছেও গিটার অ্যাকোস্টিক, আসো। তা আমি আসবো কেমন, কই যে ডালটা বেয়ে উপরে উঠো। তো ডাল বেয়ে উপরে উঠলাম, উঠে তারপরে তুমি গিটার বাজাও? আমি সে বাজাই, দুজনে বাজাইলাম। তারপরে বললাম আজম ভাইয়ের কথা, আজম ভাই তোমাকে যেতে বলছে। বলছে ভেরি গুড, চলো যাই। আমরা আবার আজিমপুর গেলাম, আজিমপুরে যে একটা ড্রামার অ্যারেঞ্জ করলাম, একটা অ্যাম্পলিফায়ার নিয়ে। 3টার দিকে আমরা আজম ভাইয়ের বাসায় আসলাম। আজম ভাইয়ের একটা রেস্ট রুম ছিল, মানে ওই রুমটায় প্র্যাকটিসও হইতো, আবার আজম ভাই রেস্ট নিতেন। 3টার দিকে আজম ভাই তখন মানে দুপুরের খাবার খেয়ে বালিশটা বগলের নিচে আসতেছে ওই রুমে ঘুমানোর জন্য, আর তখন আমরা ঢুকতেছি। দেখে বললো আরে তোমরা চলে আসছো? আমি হ্যাঁ। তখন আমাদের বয়স অনেক কম, আমরা তো আমরা আজকের থেকে এখানে প্র্যাকটিস করবো। আজম ভাই বললো হ্যাঁ শিওর, এই প্র্যাকটিস, খুব প্র্যাকটিস চলে। এখন এই যে আওয়াজ তখন ছিল বিটুবিতে, মানে খবর চলে গেছে যে আজম ভাইয়ের বাসায় আবার মিউজিক হচ্ছে, আজম খান আবার মনে হয় গানে আসছে, আবার প্র্যাকটিস শুরু হয়েছে। কারণ আজম ভাই তো হারাই গেছিল। তো তখন নওয়াজ আলী খান সাহেব উনি লোক পাঠালেন, দেখলেন, এসে বললেন যে কমেন্টস করলো না এরা অনেক ছোট, অনেক ছোট, এরা পারবেন না। আমাদের খুব এটা লাগছিল, হ্যাঁ ইগো সাংঘাতিক। তো লাকিলি তার কিছুদিন পরে যে ফিডব্যাকের পেয়ারু খান, যে মিউজিক ডাইরেক্টর এখন, আগে একসময় ড্রাম বাজাতো, বাংলাদেশের 1 নম্বর ড্রামার, এখনও বাজায়, পেয়ারু খানকে আসলো, বাবু আসলো, ফুয়াদ নাসের বাবু ফিডব্যাকের, আমি নয়ন, আমরা 4 জন এই প্র্যাকটিস শুরু করলাম। তো তখন ব্যান্ডটা ফর্ম হয়নি উচ্চারণ, কিন্তু আমরা প্র্যাকটিস করি। তো আজম ভাই আসেন, গান করেন, আমাদের সঙ্গে একটু একটু করে চলে যায়, দেখে আর কি যে আসলে আমরা কতটুকু ইমপ্রুভমেন্টে যাচ্ছি। তো স্বাভাবিকভাবে পেয়ারু তো অনেক ভালো মিউজিশিয়ান ছিল, নয়ন ওয়াজ এ ভেরি গুড গিটার। আচ্ছা, এখানে আমি একটু যুক্ত করতে চাই যে সেই সময়টাতে এই যে ব্যান্ড সঙ্গীত, মানে এখন আমরা যে বলি 90-এর দশকটা আসলে ব্যান্ড সঙ্গীতের সব থেকে বড় একদম স্বর্ণালী একটা সময় ছিল, কিন্তু সেই সময়টাতে আসলে এই ব্যান্ড সঙ্গীতকে একটা অপসংস্কৃতি চর্চা হিসেবে দেখা হতো। আপনাদের উপরে সেটার প্রভাব এসেছিল কিনা? আপনাদের সমাজের কাছ থেকে, পরিবারের কাছ থেকে সেই বিষয়গুলোর সম্মুখীন হতে হয়েছিল কিনা? যেহেতু আমি 75-এ পরে আসছি, ততক্ষণে তো অলরেডি আজম ভাই ভেরি পপুলার, ওনার গানগুলি চলে আসছে। আর আমরা যখন 75-এ আসলাম ব্যান্ডটা নিয়ে এবং প্র্যাকটিস করে আমরা বিভিন্ন শোতে যেতাম, আমরা এই ধরনের কিছু ফেস ওইভাবে করিনি, বাট শুনতাম অপসংস্কৃতির ম্যাটারটা আসতো। গুণীজনরা বলতো এটা অপসংস্কৃতি, আমরা গানকে নষ্ট করে দিচ্ছি। কিন্তু আজম ভাইয়ের গান তো এটা ডিফারেন্ট ছিল, ওনার প্রতিটা গানের সাথে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ঘটনা ছিল। যেমন একটা গান শুনছেন রেল লাইনের বস্তিতে, এটার সাথে ঘটনা, উনি এরকম রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছে, দেখে একটা বস্তিতে একটা বাচ্চা মরে রয়েছে একটা মার কোলে, গান লিখে ফেললেন। প্রেম, প্রতিবাদ, সমাজের সমস্ত কথাই তার গানে উঠে এসেছে। এটা 76-এর লাইন আপ হলো আমি পেয়ারু খান ড্রামে, নয়ন হক গিটারিস্ট, যে লিড গিটার, বাবু ড্রাম, বেস গিটার। তখন আমাদের সময় বেশ কিছু গান হলো, আলালো দুলাল খুবই পপুলার একটা গান হলো, তারপরে জীবন সাথী, তারপরে ওই সময় হলো প্রতিটি গানের পেছনে মনে একটা করে গল্প আছে, ঘটনা আছে। আর আজম ভাইকে আমি কোনোদিন দেখিনি গান লিখতে, আসতো এসে ঘুরতে ঘুরতে একটা বলে এই কটটা ধরতো, এ মাইনর বা বি ধরলাম, গান শুরু করতে করতে তখন গানের লিরিকটা চলে আসে। সবসময় ওনার ভিতরে কাজ করে। আলাল দুলালের গল্পটা কি ছিল? আলাল দুলাল গানটা ভেরি ইন্টারেস্টিং। আলাল দুলাল যখন আমি একটু আসতেছিলাম, ওই যে প্র্যাকটিসটা আমরা যখন করি, তখন নওয়াজ আলী খান আরেকবার আসলেন, নিজে আসলেন, এসে দেখলো যে না এই ব্যান্ডটা তো করা যায়। তো আজম ভাইকে রিকোয়েস্ট করলো, আজম তুমি গান করো। তখন টিভিতে একটা অনুষ্ঠান হতো সপ্তবর্ণা, তো সপ্তবর্ণা অনুষ্ঠানে আজম ভাইকে রিকোয়েস্ট করা হলো তুমি 4 থেকে 5টা গান করবে। আচ্ছা। তো আমরা প্র্যাকটিস শুরু করলাম, যেহেতু টিভি শো করতে হবে, তখন এটা এক্সাইটমেন্ট আর কি, টিভিতে যাব একটা ব্যাপার থাকে না। তো আমরা খুব মিউজিক নিয়ে প্র্যাকটিস করতেছি। তো তখন আজম ভাই একটা গান করতেন, আইসা বলতেন
আল আলো দুলাল, তাদের বাবা দেবানন্দ, পোলের থেকে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি। আমি আজম ভাই গানটা একটু গান না, খুব মজার গান। তো তো ঘটনাটা আমি জানলাম যে কমলাপুরে একটা পুল ছিল। আচ্ছা। তো ওই ওনার দুই ফ্রেন্ড জাহাঙ্গীর এবং আলমগীর, ওনার দুই ফ্রেন্ড, বাবা ছোটোবেলায় স্কুল থেকে, ছোটোবেলায় মানে কি ধরেন ক্লাস 5-6-এ পড়ে, একজন পেছনে একজন সামনে, বাবা একটাই প্যাডেল দিত, বাসায় পৌঁছে যেত। আচ্ছা। আর আজম ভাই ওখানে ওই পুলের উপরে দাঁড়ায় দাঁড়ায় এই গানটা করতো, কারণ ওনার বাবা ছিলেন অনেকটা দেবানন্দের মতন দেখতে। আচ্ছা। তা আমি পরবর্তীতে আজম ভাই বললাম, আজম ভাই গানটা তো সুন্দর। নয়নও দেখলাম একটা আরপিজিএস বাজাইলো, প্যারু, সব একটা কমপ্লিট একটা মিউজিক সেশন হয়ে গেল। হ্যাঁ। এখন কথাগুলি ওই রকমই ছিল। তা আমি বক্সিবাজার থেকে আসি প্রতিদিনই প্র্যাকটিসে, তো ওখানে বড় করে লেখা হাজি চান ডেকোরেটর, হ্যাঁ। আর চাংখারপুলের জায়গাটা ছিল। তা আমি আজম ভাইকে এসে বললাম, আজম ভাই তাদের বাবা হাজি চান চাংখারপুলে প্যাডেল মারে। আচ্ছা তাই তো। যে আলম খান, ওনার যে ইমিডিয়েট বড় আলম খান, উনি তো মিউজিক ডাইরেক্টর ছিলেন, জি। উনি তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। ওনাকে বললেন, উনি বললো হ্যাঁ এ তো গানটা ভালো হবে, বাচ্চাদের গান মজা পাবে। তা তখন তো ছিল রেকর্ডিং, আমাদের রেকর্ডিং করে লিপসিং করতে হতো, আচ্ছা। ভিটিআর হতো। তা ইফসা নামে একটা রেকর্ডিং স্টুডিও ছিল কাকরাইলে। তা আমরা গেলাম, আমাদের টাইম লাইন ছিল 11টার মধ্যে বাসায় যাওয়া। তো প্রায় 11টা হয়ে গেছে, আমাদের 4টা গান হয়ে গেছে রেকর্ডিং। আজম ভাই আর আলাল দুলাল করে না, এটা তো আমার শখের গান। আমি তো যাই আজম ভাইয়ের ধরছি, ও বলে প্যাক আপ চলো যাই। আমি যে আজম ভাইকে ধরলাম, আজম ভাই আলাল দুলাল হইতে হবে। কিরে পাগলা, এটা বাচ্চাদের গান। আমি না, হইতেই হবে। তখন আবার সবাই অ্যাপেরু বস, আমরা একটা টেক দিচ্ছিলাম। দেন আমরা যার যার বাসায় চলে গেলাম। পরের দিন টাইম দিল যে টিভিতে যেতে হবে, গেলাম। যাওয়ার পরে তো স্পুলে তখন এগুলো রেকর্ডিং হতো। আচ্ছা। তো হঠাৎ করে স্পুল থেকে বেজে উঠলো, চাংখার পুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি। নওয়াজ আলী খান সাহেব বললো, এই মজিদ ভাই একটু বাজান তো এটা। আজম ভাই বলতে জানে না, না এটা বাচ্চাদের গান, এটা না, এটা না, অন্য গান শোনান। তো আজম ভাই ডিডন্ট রিয়েলাইজ যে এই গানটা এত সুন্দর হয়েছে, কারণ আমরা সবাই হারমোনি করছিলাম, আমরা যারা ছিলাম সবাই। এবং কোইন্সিডেন্টলি আপনার নামও দুলাল। হ্যাঁ, আগ্রহটা আমার বেশি ছিল ওখান থেকে। তো গানটা যখন হলো, তো আমার সৌভাগ্য হয়নি টিভি দেখার, অনুষ্ঠানটা দেখার আর কি। তো নেক্সট ডেতে নয়ন আসলো, আর আমাদের নয়ন আর আমার ছিল জোড়া। আচ্ছা। আমরা একসাথে ঘুরতাম, এবং নয়নের একটা কথা বলতো যে, দোস্ত প্র্যাকটিস করলে রিক্সা হলো বেস্ট, কারণ মানুষ ডিস্টার্ব করবে না, এই গান গাও ওই গান গাও। তো আমরা রিক্সা ভাড়া করতাম ঘন্টায় এবং ঘুরতাম আর প্র্যাকটিস করতাম। এটা একটু ডিফারেন্ট, খুবই ভালো একটা আইডিয়া তো। নয়ন তো নয়ন আসছে, এসে বলছে কালকে গানটা শুনছো? আমি বলছি না, হিট তো মনে হয়। খুব একটা আগ্রহ দেখাইলাম না, গান হয়েছে, একটা সুন্দর সময় ছিল না। তা আমি আমার বইয়ের নেশা, তাই আমি নয়ন চলো যে একটু নিউ মার্কেটে যেতে হবে। তো নিউ মার্কেটে গেলাম, যাওয়ার পর একটা বইয়ের দোকানে বই কিনতেছি। তো দেখি একটা ইয়াং টিনেজ মেয়ে ওর মাকে গোতাচ্ছে, দেখো দেখো আলাল দুলাল। আচ্ছা। আমরা যে আলাল দুলাল হয়ে গেছি আপনারা নিজেরাও জানেন না তখন। তখন রিয়েলাইজ করতে হবে আলাল দুলাল। তারপরে তো এটাও মনে আছে যে আমাদের পেয়ারু খান যিনি ড্রামার, ওনার দুলাভাইয়ের একটা রেস্টুরেন্ট ছিল ডিম্পল। তো ডিম্পল রেস্টুরেন্টে তখন আস্তে আস্তে মিউজিক আসলো, যেমন ইন্টারকনে হতো, এটা ডিম্পলে আসলো। এখন ডিম্পল দেখি যে রেস্টুরেন্টে আমরা তো বাজাই, এখন দেখি সব ছোট ছোট বাচ্চাদের মুখ, মানে মেইন গেস্ট হল সব ফ্যামিলি বাচ্চাদের নিয়ে আসে। আচ্ছা। আমি একদিন 7 বার গাইছি আলাল দুলাল, মানে এত পপুলার সং তখন। আমি এখানে একটু যুক্ত করতে চাই যে 2011 সালে আজম খান মারা যান এবং 2019 সালে মরণোত্তর 21শে পদক পান। এবার উনি স্বাধীনতা পদক পেয়েছেন। তো এই যে আজম খানের মারা যাওয়ার পর এই পদকগুলো আসলে কতটুকু মূল্যায়িত হচ্ছে, কি মনে করেন? এটা সত্যি দুঃখজনক যে উনি চলে যাওয়ার পরে এই পদকগুলি আসা। আর সত্যিকার অর্থে আমি বলি, বিলিভ মি অর নট, আজম ভাইয়ের এগুলির প্রতি কোনো আগ্রহ ছিল না। উনি একটা মানে ডিফারেন্ট ম্যান ছিল, মানে মানুষের ভালোবাসার প্রতি ওনার ভালোবাসাটা বেশি। আপনি জানেন ওনার বাসার সবসময় আশেপাশে ওই যে বস্তির বাচ্চারা আসতো, ওদের সঙ্গে উনি সময় কাটাতেন, বুঝছেন। এমন একজন মানুষকে নিয়ে আসলে আমরা কথা বলতে বসেছি যাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বললেও মনে হয় কম বলা হবে, এত এত গল্প। কিন্তু আমাদের অনুষ্ঠানের প্রয়োজনে তো সময়টা শেষ, সুতরাং শেষ করতে হবে। একদম শেষ পর্যায়ে যদি দুটো লাইন আমরা শুনতাম আপনার কণ্ঠে।
ঠিক আছে, আমাদের এখন বলে ব্রেকআপ, বলে না? তো আজম ভাই যখন ব্রেকআপ হলো তখন উনি ওনার নানির বাসায় চলে গেলেন, আচ্ছা, টাঙ্গাইলে। তো আমাকে গল্পটা বলতেছে যে আমি নদীর পরে বসে রয়েছি, বুঝছো দুলাল, দেখি চাঁদ, ফুল মুন, এত সুন্দর চাঁদ, আমি চাঁদের দিকে তাকাচ্ছি আর বলতেছি যে ও চাঁদ সুন্দর রূপ তোমার, তার চেয়ে রূপরেঙ্গা প্রিয়া আমার, মানে কম্পেয়ার করছে। আমি হ্যাঁ, তো এটা আমি কি করি, ও চাঁদ, ও চাঁদ সুন্দর রূপ তোমার, তার চেয়ে রূপেরাঙা প্রিয়ায় আমার, প্রিয়ায় আমার, প্রিয়ায় আমার, ও চাঁদ। মানে ও চাঁদ সুন্দর রূপ তোমার, তার চেয়ে রূপেরাঙা প্রিয়া আমার, মানে উনি ওনার প্রিয়াকে তার থেকে বেশি সুন্দরভাবে দেখছেন। তারপর তো আসলো যে সারা রাত একটা গান করলো, আপনারা সবাই জানেন, সারা রাত জেগে জেগে কত কথায় আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না, সারা রাত জেগে জেগে কত কথায় আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। মানে গানের আবহ, আমরা যখন গানটা করতাম আমার কাছে মনে আছে, গানটা করার পরে আমরা স্বাভাবিক হতে অনেক সময় লাগতো। আরেকটা ছোট গান করি, যে গানটা আমি খুবই করতাম, জীবন চলিয়া যাবে বহে চলে স্রোত ধারা যেমনি, কাঁদে শুধু বেদনা, কোথায় হারিয়ে গেলে, কোথায় হারিয়ে গেলে, হৃদয় সাগর মরুভূমি মৌসুমি, নানা তুমি কোথায় হারিয়ে গেলে, কোথায় হারিয়ে গেলে, কোথায় হারিয়ে গেলে। আচ্ছা ভাই হারিয়ে গেলেন আমাদের মাঝ থেকে। আজম খান ইনারা কখনো হারান না, ইনারা সবসময় বেঁচে থাকেন কারো না কারোর মাধ্যমে, একদম সৃষ্টিশীলতার মধ্য দিয়ে। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে, আজকে আমাদের আয়োজনের সময় দিয়েছেন। তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।